ওই মিয়া এমন করো কেন? কেবল বিদেশ থেকে আইসো, টাকা পয়সা কি তোমার কম আছে? আরে দাও একটা সিগারেট দাও ধরাই। আমার কাছে সিগারেট নাই। সিগারেট না, এটা কেমন কথা? তোমার কাছে নানান রকমের বিদেশি সিগারেট থাকার কথা, যেগুলো নামই আমার 14 গোষ্ঠীর কেউ শোনে নাই। এখন তো এই মিয়া তোমার কাছে বাংলা বিড়িও নাই, মস্করা করো না, দাও একটা সিগারেট দাও। আপনাকে আমি বললাম তো ভাই, আমার কাছে কোনো সিগারেট নাই। মনটা একটু বড় করো। কেবল বিদেশ থেকে আসলা, অথচ ভাব দেখে মনে হয় তুমি রাস্তার ফকির। সেটাও মনে করতে পারেন। আপাতত ফকিরের চেয়ে আমি কোনো অংশে বেশি না। বিদেশে টাকা দিয়ে এত বড় বাড়ি করতেছো মিয়া, অথচ তোমার পকেটে একটা সিগারেট নাই, খুব কষ্ট পাইলাম। আমি তো আপনাকে কষ্ট দিতে চাই নাই, তারপরেও আপনি আমার কথায় কষ্ট পাইলেন। দেশে আসার পর একটা বিষয় খেয়াল করলাম, নিজের কাছে টাকা না থাকার চেয়ে বড় যন্ত্রণা হচ্ছে মানুষ ভাবে আমার কাছে অনেক টাকা আছে। ধরেন আপনার পকেটে 1 টাকাও নাই এবং মানুষ জানে আপনার পকেটে কোনো টাকা নাই, কোনো সমস্যাও নাই, আপনি নিজের মতো অভাবের সাথে চলবেন। কিন্তু আপনার পকেটে 1 টাকাও নাই, মানুষ ভাবে আপনার পকেটে কোটি কোটি টাকা আছে। বিপদ না? সবার মন রক্ষা করতে গেলে কি একটা বিপদের মধ্যে পড়বেন। কেন তুমি বলতে চাইতেছো তোমার কাছে টাকা নাই? টাকা আছে কি না? হ্যাঁ, টাকা আছে আবার নাই। আছে আবার নাই, এটা কেমন কথা? হয় আছে নাইলে নাই। এত কষ্ট করে পড়াশোনা করার পর যখন আমি বুঝতে পারলাম দেশে ভালো কোনো চাকরি নাই, তখন আমি বিদেশ যাওয়ার মনস্থির করলাম। তখন ভাবছিলাম বিদেশে গেলে অনেক টাকা, তো তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে বললাম আমি দেশের বাইরে যাব। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রথমে তারা সবাই খুব উৎসাহ দিল, যাও বিদেশ যাও, বিদেশে গেলে শুধু টাকা আর টাকা। কিন্তু যখন তাদের কাছে আর্থিক সাহায্য চাইলাম, তখন তারা বলতে শুরু করলেন, দেশের বাইরে যেয়ে কি করবা? পড়াশোনা করছো, দেশে একটা চাকরি করো, বিদেশে যাওয়ার কোনো দরকার নাই। তারা টাকা তো দিলই না, নানান ধরনের কথা বলতে লাগলো। সাহায্য চাওয়ার পর হঠাৎ করে তাদের মন মানসিকতা কিভাবে পরিবর্তন হয়ে গেল। যাকে নানান জনের নানান কথা, টাকা পয়সা দিয়ে কেউ আর সাহায্য করে নাই, সবাই শুধু বুদ্ধি দিছে। বুদ্ধিজীবী অনেক বেশি আমাদের দেশে। তো শেষমেশ বাবার ক্ষেতের জমিটুকু বিক্রি করে আরও কিছু টাকা সুদের উপর নিয়ে দেশের বাইরে চলে গেলাম। এই যে জমি জিরাত সবকিছু বিক্রি করে দেশের বাইরে চলে গেলাম, মাথার উপর সুদের টাকা ঝুলতেছে, তারপরেও বলেন যে আমার কাছে অনেক টাকা আছে। আরে ভাই মানলাম তখন তোমরা গরিব ছিলে, এখন তো তোমার কাছে টাকা আছে। এই যে আপনি একটা সিগারেট আমার কাছে চাইতেছেন, যদি পারতাম দিতাম। বিশ্বাস করেন, সিগারেট নাই, আমার কাছে একটা টাকাও নাই। আরে সিগারেট তো তোমার কাছে মজা করে চাইছি, আসলে আমার শালা দেশের বাইরে যাইতে চাইতেছে। দেশের বাইরে গেলে টাকা পয়সা কেমন, সুযোগ সুবিধা কেমন, এটা জানার জন্যই তোমার কাছে আসছি। দেশের বাইরে যাওয়ার পর প্রথম 2 মাস কি খাবো আর কই থাকবো সেটাই খুঁজে পাইনি। বলো কি, না খেয়েছিলে? না, একেবারেই যে না খেয়েছিলাম তা তো না, 2 মাস না খেয়ে থাকলে তো মানুষ বাঁচে না, কিন্তু মোটামুটি না খেয়ে থাকার মতোই ছিলাম। দালালের খপ্পরে পড়লে যা হয়। প্রথম প্রথম মনে হইতেছিল আমি হয়তো আর কোনোদিন দেশের মাটিতে ফিরে যাইতে পারবো না। দালাল যখন আমার কাছ থেকে টাকা নিতেছিল, তখন তার মুখে কি মিষ্টি কথা, দেশের বাইরে গেলে যেন আমাকে ওই দেশের প্রেসিডেন্ট বানাই দিবে, থাকা খাওয়ার কোনো অভাব হবে না, আমার জন্য চাকরি রেডি করে রাখছে। এমন এক চাকরি, সেটা আমি ছাড়া কেউ করতেও পারবে না, আমাকে যেতেই হবে। আর দেশের বাইরে যাওয়ার পর যখন আমার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, দালালকে ফোন দিলাম, দালাল আমাকে চিনেই না। আধা ঘন্টা শুধু তাকে পরিচয় দিতে হয়েছে যে আমি অমুক গ্রামের অমুকের ছেলে, তারপর সে আমাকে চিনতে পারছে। আর তারপর সে বলতেছে বিদেশের মাটি তো কপালের ব্যাপার, ওখানে যাওয়ার পর আমি চাকরি পাবো কি পাবো না সেটা আমাকেই দেখতে হবে। তাহলে যখন দেশে ছিলাম তখন এই কথাটা আমাকে বলবে না? সে বলে নাই। এই দালাল কিন্তু ভিন গ্রহের কোনো প্রাণী না, সে কিন্তু আমাদের গ্রামেরই আজিজ দালাল, যার সাথে ঘুম থেকে উঠলে সকালবেলা দেখা হয়, বিকালে দেখা হয়। এই মানুষটা আমারে ঠকাবে আমি কোনোদিন ভাবছিলাম না। ভাগ্যের উপরে তো আর কারো হাত নাই, দালালের উপরে রাগ করে আর কি করব? ও তো দালাল, ওর নামই দালাল, ওরে দোষ দেওয়া বাদ দিলাম। তারপর মাস 2 পরে একটা চাকরি জুটলো, সে চাকরিটাই করলাম। তো ধীরে ধীরে অবস্থা কিছুটা পরিবর্তন হওয়া শুরু করলো, এক চাকরি থেকে আরেক চাকরি, আরেক চাকরি থেকে আরেক চাকরি। তারপর দেশে ফিরে আসলাম। দেশে ফিরে আসার পর দেখি আরেক কাণ্ড। বিদেশে যাবার সময় যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে এত করে সাহায্য চাইলাম, কোনো সাহায্য পাইলাম না। তারা যখন দেখলেন আমি দেশে ফিরে আসছি, তখন তাদের আমার প্রতি আকাশ সমান অধিকার, আবদার, চাহিদা। সেই আবদার কিছুতেই মেটানো যায় না। হাজার হলেও তারা তো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তাদের প্রতি রাগ রেখে আর কি লাভ বলেন? দেশে ফেরার সময় তাদের জন্য যতটুকু পারা যায় আমার সামর্থ্য অনুযায়ী সবকিছু নিয়ে আসলাম। কিন্তু ভাই, এই যে আমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটা তাদের জন্য নিয়ে আসলাম, বিশ্বাস করেন একটা মানুষকেও না আমি খুশি করতে পারিনি। কারো চোখে আমি আনন্দ দেখি নাই, সবাইকে দেখে মনে হয়েছে তার জন্য আরেকটু বেশি কিছু নিয়ে আসলে সে হয়তো খুশি হতো। একজনের জন্য একটা পারফিউম নিয়ে আসলাম, তার আবদার ছিল শুধু পারফিউম কেন নিয়ে আসলাম,
ভালো ভালো ব্র্যান্ডের সাবান তো আছে, কিছু বন্ধু বান্ধব তো রাস্তাঘাটে দেখলে সিগারেট চায় আপনার মতো। চাচা তো ভাই অনেকবার আবদার করছে একটা আইফোন যাতে তার জন্য নিয়ে আসলাম, তারও মন খারাপ। আইফোন 12 কেন আনলাম, 14 প্রো ম্যাক্সও তো আনতে পারতাম। নানান জনের নানান আবদার। প্রথমে তো আর বুঝি নাই যে মানুষের মন দুনিয়াটা কিনা দিলেও কোনোদিন পাওয়া যাবে না। বোকার মতো যে যেটা চাইছে দিতে থাকছি, দিতে দিতে যে টাকা পয়সা নিয়ে আসছিলাম কখন সেটা শেষের পথে আমি বুঝতেই পারিনি। তাইলে বাড়ি যে করতেছ, টাকা পেতেছো কই? এই যে বাড়িটা করতেছি, বাড়িটা না করে সেই টাকা পয়সাও ভেঙে চুরে আপনাদের সবাইকে খাওয়াই দেই, এটাই কি চান আপনারা? অবশ্য আমি এটাও জানি আমার বাড়ি ঘর এখন যদি আমি বিক্রি করে সেই টাকা আপনাদেরকে খাওয়াই দিই তারপরেও আপনাদের মন ভরবে না। আমি তো সেটা বলি নাই। আমি কি বলছি যে বাড়িটা আমার লিখে দাও, আমরা এলাকার লোকজন দুই একটা বিড়ি সিগারেট খাওয়াবা, এতেই আমরা খুশি। কে ফারাবি নাকি? তোমারই তো খুঁজতেছি। গত পরশু তোমারে বললাম না বাজারে একটা রশি খেলার প্রতিযোগিতা দিচ্ছি, প্রথম পুরস্কার রাখছি 21 ইঞ্চি টেলিভিশন। তোমার কাছে না 1010 টাকা চাইলাম। ভাইয়ের কাছে 10,000 টাকা হলো, ওনার কাছে চাইলে উনি খুশি হয়ে 20,000 টাকা দিত। হ সেটাই তো। কাকা আমি তো আপনাকে বলছিলাম আপাতত হাতে টাকা পয়সা নাই। তোমরা এলাকার সন্তান, তোমরা যদি টাকা পয়সা না দেও তাহলে কি আমরা খেলা চালাইতে পারবো? দেখি বিকালে ব্যাংকে যাব, যদি কিছু টাকা পয়সা পাই আপনাকে দিব। ঠিক আছে, বিকালে বাজারে এসো। ও টাকাটা নিয়ে এসো। জি কাকা, আসসালামু আলাইকুম। চলো। মানুষের মন পাওয়ার মতো কঠিন বিষয় এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। নিজের বাবা মার মনই রক্ষা করতে পারি নাই, আর তো মানুষের মন। এই যে দিনের পর দিন দেশের বাইরে থেকে এত কষ্ট করে টাকা নিয়ে আসলাম, সেই টাকা দিয়ে একটা বাড়ি করতেছি। এই বাড়ি নিয়েও নানান ঝামেলা, কোন ইউনিট কে নিবে সেটা নিয়ে কারাকারি চলতেছে। কারো মন তো রাখতে পারতেছি না। শেষমেশ বলে দিছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা রাখো, যদি আমাকে দেবার ইচ্ছা করে দিবা, ইচ্ছা না করলে দেওয়ার দরকার নাই, তোমাদের নামে লিখে রাখো। বলো কি, তোমার বাড়ি না কারাগারি চলতেছে? তাহলে তো সমস্যায়। জায়গা ঘরের কথা আপনাকে আর না বলি। আমি মাঝে মাঝে ভাবি এই যে দেশের বাইরে এত কষ্ট করে এত পরিশ্রম করে কিছু টাকা পয়সা জমালাম, সেই টাকা নিয়ে দেশে আসার পর আমার কি একটু শান্তিতে থাকার অধিকার নাই? যখন আমি রোদের মধ্যে খেজুরের বাগানে কাজ করতেছিলাম তখন তো দেশের মাটিতে আপনারা আরাম করে গাছতলায় শুয়ে মায়ের আঁচলের নিচে বউয়ের হাতে নরম ভাত খাইতেছিলেন। আপনারা তো সেই পরিশ্রমটা করেন নাই, আমাকে কইরে আসতে হয়েছে। কিন্তু আসার পর সেটার সুফল সবাই মিলে কেন পাবে সেটা আমি বুঝতেছি না। শ্রমটা যদি আমার একার হয়, সুফলটা তো আমার একার পাওয়ার কথা ছিল। টাকা পয়সা আমার কাছে যা ছিল সব তো সবাইকে দেওয়া শেষ। তবে এবার নিয়ত করছি, আবার যদি দেশের বাইরে যাই, যে টাকা পয়সা নিয়ে আসবো, আমার কাছে 100 কোটি টাকা থাকলেও একটা টাকা আমি কাউকে দিব না। আগে স্বার্থপর ছিলাম না, এখন স্বার্থপরভাবে চিন্তাও করতে হয়। এই যে আপনি দেখতেছেন আমি একটা 2 তলা বাড়ি করতেছি, আমি বড়লোক হয়ে গেছি। বড়লোক হই নাই ভাই, দেশের বাইরে যে পরিমাণ পরিশ্রম করছি তার কিছুটা ফল পাইছি। আপনি দেশের মাটিতে আমার সমান পরিশ্রম করেন, আমার চেয়ে কিছুটা কমও যদি করেন, আপনি 4 তলা বাড়ি করতে পারবেন। আপনি তো সেটা করবেন না, আর চাইলেও করতে পারবেন না। দেশে অবশ্য সব কাজ করা যায় না। আমার আসলে দেশের বাইরে যাওয়াটা উচিত হয় নাই। জানেন, দেশের বাইরে গিয়ে একটা মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, সেই পরিমাণ পরিশ্রম একটা মানুষ যদি দেশের মাটিতে করত, আরও অনেক বেশি কিছু করতে পারতো। আপনি কি দেশের মাটিতে বাথরুম পরিষ্কার করবেন, ময়লা আবর্জনা টানবেন, মানুষের বাগানের ঘাস পরিষ্কার করবেন? করবেন না তো। যদি করতেও চান, আশেপাশের আত্মীয় স্বজন এলাকাবাসীর কারণে লজ্জায় করতে পারবেন না। দেশে চাইলে একটা কাজ করা যায় না। আপনি মোড়ের মাথায় একটা ফুচকার দোকান দিবেন, ইনকাম কিন্তু ভালো, কিন্তু দিতে পারবেন না। অথচ বিদেশে গেলে সবচেয়ে সম্মানের পেশাই হচ্ছে দোকানের পেশা। আপনাকে তো কেউ আর মন্ত্রী মিনিস্টার বানাই দিবে না, বলেন? বুঝতে পারছি, বিদেশে অনেক কষ্ট। আসলে কখনো যাই নাই তো, এজন্য বুঝতে পারি না। না ভাই, আপনি যে বুঝতে পারেন নাই সেটা আপনার দোষ না। দেশের বাইরে থেকে একটা মানুষ দেশে আসার পর প্রথম কয়েক মাস এমন ফুটানি করে, তাকে দেখে মনে হয় সে যেন কোন রাজা বাদশা, তার পায়ে থেকে শু খুলতে চায় না। তারপর ফুটানি করতে করতে টাকা পয়সা সব ভেঙে খেয়ে ফেলে। কিছু বছর পরে অটো নিয়ে বের হয় রাস্তায়। ওই টাকা যদি সে জমায় রেখে একটা ব্যবসা করতো, তাহলে কিন্তু তার রাস্তায় অটো নিয়ে বের হতে হতো না। কিন্তু ওই যে প্রথম প্রথম ফুটানি করছে, সবাই মনে করছে তার কাছে অনেক টাকা আছে, সবাই আবদার করছে। আপনাদের দোষ কই? এটা তো তার দোষ। সে বুঝাইতে ব্যর্থ হয়েছে যেগুলো তার কষ্টের টাকা। কষ্টের টাকা এমনি এমনি দেওয়ার কোনো মানে হয়? এক একজনে দেশের বাইরে থেকে 2 টাকা কামাই করে নিয়ে আসতে পারে না, 2 টাকায় ভেঙে চুরে খেয়ে একদম শেষ করে ফেলে। আর এইসব ফুটানিওয়ালাদের দেখতে দেখতে আপনাদের একটা ধারণা জন্মাইছে যে বিদেশ থেকে আসলে একটা মানুষের কাছে অনেক টাকা থাকে। যদি থাকেও, এগুলো একটা মানুষের কষ্টে জমানো টাকা।
ফুটানি করার টাকা না। ফুটানি করার স্বভাব অবশ্য আমারও আছে। এই যে বিদেশ থেকে ফিরে আসছি, এতদিন হয়ে গেল, পকেটে টাকা নাই, পয়সা নাই, অথচ গায়ে থেকে এখনো কিন্তু শার্ট প্যান্ট জুতা নামে না। এই ফুটানি আমারে খাইছে। মানুষ মনে করে আমার কাছে না জানি কত টাকা আছে। চিন্তা করছি কালকে থেকে গেঞ্জি আর লুঙ্গি পরে গ্রাম দিয়ে ঘুরবো, তাহলে মানুষ বুঝতে পারবে যে আমার কাছে কোনো টাকা নাই। আরে মন খারাপ করো না, আমি তো তোমার সাথে মজা করলাম। চলো মিয়া মরে যাই। সবাই তোমার কাছে আবদার করে বললা না, আজকে আমি তোমারে চাবিরি খাওয়াবো।